সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে এই বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সামনে আমরা হাজির করেছি জনাব সজীব ওয়াজেদ জয়কে। সজীব ওয়াজেদ জয়ের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। আমরা জানি উনি একজন তথ্য প্রযুক্তিবিদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। আমরা সজীব ওয়াজেদ জয়ের সাথে আজকে কথা বলবো। আমরা জানি সজীব ওয়াজেদ জয় 2009 সালে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। তো সজীব ওয়াজেদ জয়কে নিয়ে রাজনীতিতে অবশ্যই এই আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণের পর থেকেই একটা আগ্রহের সৃষ্টি হয়েছে। এই আগ্রহটা আরও বেড়েছে যখন তিনি সম্প্রতি রংপুরের পীরগঞ্জে মায়ের সাথে এক জনসভায় সরাসরি নৌকার পক্ষে ভোট চেয়েছেন। তখনই তাকে নিয়ে আগ্রহটা আরও বেড়েছে এবং সাথে সাথে এটাও কথা হচ্ছে যে আগামীতে উনি নেতৃত্বে আসছেন কিনা, আসলে কিভাবে আসবেন, এগুলো নিয়ে একটা আগ্রহের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটেই আমরা জানতে চেষ্টা করব আজকের সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ, এই সব কিছু নিয়ে সজীব ওয়াজেদ জয় কি ভাবছেন, তার দৃষ্টিভঙ্গি, এগুলো বিষয়। আর এই জন্যেই এই পরিবেশে আজকে আমাদের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আশা করি আপনাদের ভালোই লাগবে। জনাব সজীব ওয়াজেদ জয়, আপনাকে এই বিশেষ অন্যরকম একটা পরিবেশে আমরা পেয়ে খুব ভালো লাগছে। আমরা আপনার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আমরা জানি যে বাংলাদেশে উত্তরাধিকারের রাজনীতির যে কথা বলা হয়, সেই উত্তরাধিকারের রাজনীতির হাত ধরেই আপনি রাজনীতিতে এসছেন। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দিয়ে। উত্তরাধিকারের বিষয়টা তো অনেকবারই আলাপ হয়। এখানে আমি বলবো যে দেখেন, একজন ডাক্তারের ছেলে যখন ডাক্তার হতে যায়, একজন আইনজীবীর ছেলে যখন আইনজীবী হতে যায়, একজন ব্যবসায়ীর ছেলে যখন তার বাবার কোম্পানির হাল ধরে, এখানে কিন্তু কোনোদিন উত্তরাধিকারের কথা বলা হয় না, আসে না। সেটার কারণটা হচ্ছে ভিন্ন। কারণটা হচ্ছে যে যখন আপনি যেই পরিবারে বড় হবেন, সেই পরিবারের যেই প্রফেশন, সেটার উপর আপনি সারাদিন শুনতে পারেন, একটি আগ্রহ থাকে, একটি অভিজ্ঞতা থাকে। আমি যে কথাটি সবসময় বলে এসেছি যে আমরা যারা ধরেন রাজনৈতিক পরিবারের, ছোটবেলা থেকে রাজনীতি দেখছি, আমরা আমাদের এই বাংলাদেশের রাজনীতির যে ভালো সময়, খারাপ সময়, সব কিন্তু আমাদের নিজের চোখে দেখা। আমাদের কিছু না হোক একটি অভিজ্ঞতা হয়েছে, মানে একেবারে ঘরে থেকে সবকিছু কাছের থেকে দেখতে। জি, আমি কিন্তু কোনোদিন চাইনি যে লাভ দিয়ে আমি দলে চলে আসব। যে এখনো কিন্তু আমি দলের একজন সাধারণ সদস্য। ভবিষ্যতে কি করব এখনো নিজেও নিশ্চয় করি নাই। আমরা দেখি যে গত নির্বাচনের সময় আপনি গিয়েছিলেন, আপনি শুভেচ্ছা বক্তব্য রেখেছিলেন, আর এখনকার বক্তব্য হচ্ছে নৌকার পক্ষে আপনি ভোট চেয়েছেন। আমার দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। নৌকার পক্ষে ভোট চাওয়া এটা তো আমার কর্তব্য, এটা আমার করতেই হবে। এখন সামনে নির্বাচন, এটা তো আমি না করে পারি না। কখনো কখনো দেখা যায় যে দলের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব থাকে, কলহ থাকে, বিভেদ থাকে, উত্তরাধিকার রাজনীতি সেগুলোকে অনেকটা ঢেকে দেয় বা সবাইকে আবার ঐক্যবদ্ধ করে। এটা একটা দিক। আবার আরেকটা দিক হচ্ছে যে কখনো কখনো উত্তরাধিকার রাজনীতির কারণে তৃণমূল থেকে নেতৃত্বের বিকাশ হয়ে আসা, সেটা অনেকটা বাধাগ্রস্ত হয় বলে বলা হয়। আপনি কিভাবে দেখবেন? অন্যান্য দলের মধ্যে কি হয় সেটা তো আমি বলতে পারবো না। তবে আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগ একটা বেশ বড় দল। ইনফ্যাক্ট আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তো আমাদের এখানে কিন্তু গত নির্বাচনে আপনারা দেখেছেন অনেক নতুন প্রার্থী এসেছে, অনেক তরুণ প্রজন্মের প্রার্থী এসেছে। আমাদের কাউন্সিলরদের মধ্যে সারা দেশব্যাপী অনেক তরুণ প্রজন্ম এসেছে, নতুন নেতৃত্ব এসেছে। তো আওয়ামী লীগের সবসময় নতুন নেতৃত্ব আস্তে আস্তে উঠে আসছে। উত্তরাধিকারের
থেকে যে সেভাবে কোনো বাধা সৃষ্টি বা কোনো গ্যাপ, এটা আওয়ামী লীগের মধ্যে আমি দেখছি না। আরেকটা জিনিস যেটা আমাদের উপমহাদেশের উত্তরাধিকার রাজনীতির কথা যদি আমরা বলি, আমরা ইন্দিরা গান্ধীর পরিবারের কথা জানি যে ওখানে কঠিন মূল্য দিতে হয়েছে। আমরা ভুট্টো পরিবারের কথা জানি। আপনাদের পরিবারের প্রথম জেনারেশনের যে মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে অনেকবার অ্যাটেম্প হয়েছে। আপনি রাজনীতিতে এসেছেন এবং আগামীতে আরও এগিয়ে যাবেন। একই ধরনের আশঙ্কার মধ্যে আপনি আছেন জেনেই আপনি রাজনীতিতে আসছেন। দুঃখজনক বিষয়টা হচ্ছে যে আসলে এখানে দেখা যায় যে এই যে হত্যার শিকার আক্রমণ বেশিরভাগ আমাদের উপরই। আমার 75-এ তো আমার, আপনি যেটা বললেন, আমার সম্পূর্ণ পরিবারকে, শুধু আমার নানাকে না, সম্পূর্ণ পরিবারকে, আমার শিশু মামাকেও হত্যা করা হয়েছিল। আমার মার উপর অনেকবার হামলার প্রচেষ্টা চালানো হয়েছে, অনেকবার। 21শে আগস্ট তো হচ্ছে সব থেকে ভয়ঙ্কর যেটা, শেষমেশ। তবে তার আগেও অনেকবার হয়েছে। এবং কি তখন ওই 2005-06 সালে কিন্তু আমি যখন দেশে আসি তখন কিন্তু একবার আমার উপরেও একটা হামলা করার পরিকল্পনা করা হয়েছিল। আমি আর আমার স্ত্রী ক্রিস্টিন তখন আমাদের টুঙ্গিপাড়া গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল গাড়ি করে। তো আমরা তখন একটা সন্দেহ পেলাম, একটা সন্দেহজনক একটা বিষয় হলো, তার জন্য আমরা ট্রিপটা ক্যান্সেল করলাম। পরে জানা গেল যে ওই মুফতি হান্নানের বাহিনীর এক জায়গায় একটা পরিকল্পনা ছিল। তো এটা আমরা জানি। এই আশঙ্কাকে সাথে নিয়েই আপনি রাজনীতিতে আসছেন। অবশ্যই। তবে আমরা যারা রাজনীতি করি, আওয়ামী পরিবার থেকে, আমার ফ্যামিলির থেকে, আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। 2006 বলেন, নির্বাচন 96, তার আগে 91-এর আগে আমার মা যখন আসেন, আমরা দেশের মানুষকে গণতন্ত্র, তাদের অধিকার, তাদের স্বাধীনতা জন্য আমরা আন্দোলন করতে এসেছি। আমরা সবসময় জানি যে আমাদের উপর একটা পরিকল্পনা আছে আমাদেরকে হত্যা করার। রাজনীতি করতে এসে আপনি দলের অবস্থা কি পাচ্ছেন, কি দেখছেন? দল এখন আমি বলবো যে দলের ইতিহাসে সেই 75-এর পর থেকে যেভাবে দলকে শেষ করে ফেলার চেষ্টা করা হয়েছিল, তখন থেকে আমি বলবো যে দল এখন সব থেকে, সেই 75-এর পর থেকে এখন সবচেয়ে শক্তিশালী পজিশনে আছে। যখনই যে দল ক্ষমতা থাকে, বঞ্চিত আর সুবিধাভোগী দুটা ভাগ থাকে দলের মধ্যে, এবং এই দুটা ভাগের জন্য দেখা যায় যেই দলই ক্ষমতায় থাকে সেই দলের মধ্যে গ্রুপিং, উপদলীয় কোন্দল, এই জিনিসগুলি খুব বেশি থাকে। এবং আওয়ামী লীগেও কিন্তু এই জিনিসটা আমরা দেখি, এবং আগে যারা ক্ষমতা ছিল সেখানেও ছিল। তো সামনের নির্বাচনে এই বিষয়টাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন বা কিভাবে করার প্ল্যান আপনাদের? আগে যে দল ছিল, আমি বলবো যে সেই দলে হয়তো এটা একটু বেশি ছিল, কারণ আমরা যেটা দেখেছি তারা মনে হয় রাজনীতি করতে এসেছিল নিজেদের লাভের জন্য। আওয়ামী লীগে যারা রাজনীতি করতে আসে বেশিরভাগ কিন্তু দেশের জন্য, মানুষের জন্য রাজনীতি করতে আসে। হ্যাঁ, আওয়ামী লীগ বেশ বড় দল, দেশের সবচেয়ে বড় দল, এখানে ভালো মন্দ আছেই, সেটা অস্বীকার করা যায় না। আর কে পেয়েছে না, কিছুটা সব দলেই থাকে, আপনি ঠিকই বলেছেন। তবে আওয়ামী লীগে এখন পর্যন্ত আমরা সেরকমভাবে এটার প্রভাব পড়ে না। আর তাছাড়া নির্বাচনের সময় আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ হয়। ক্ষমতায় যেতে হবে যে কিছু পাওয়ার জন্য, সেইটা চেয়ে বেশি কাজ করে হলো যে দেশকে যে আমরা যে পরিমাণ কাজ করে খেটে এগিয়ে এনেছি, আমরা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আবার না আসতে পারে, সব কাজ কিন্তু তাহলে, মানে আপনারা যেটা শুরু করেছেন সেটাই স্তব্ধ হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে, সেটাই বলছেন। আপনারা যদি দেখেন যে এই 5 বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে দেশে, সব প্রতিটি ক্ষেত্রে, এটা কিন্তু আপনার সম্পূর্ণ দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে বলেই। আওয়ামী লীগ যে পরিমাণ উন্নয়ন করেছে এটা আপনাদের দলের মধ্যে থেকেই বলা হয়, তার প্রচারটা তেমন হয়নি। এইটা কিসের বলবেন আপনারা, যে আপনাদের প্রচারে কোনো ঘাটতি ছিল বা প্রচারে কোনো ব্যর্থতা ছিল? এটা সত্য, কারণ দলের বেশিরভাগ নেতাকর্মীর মধ্যে বিশ্বাস ছিল যে আমরা যদি কাজ করি মানুষ সেটাকে রেকগনাইজ করবে, আমাদের অত প্রচার করার প্রয়োজন হবে না, আমরা কাজের মাধ্যমেই আমাদের প্রচারটা করব। এখন তো দেখছেন যে না, সেই কৌশলটা ঠিক ছিল না বা একটু
প্রচারের দরকার ছিল মনে হচ্ছে কিনা? হ্যাঁ, এটা আমি বলবো যে আমরা সবাই মনে করি এটা খুবই আনফরচুনেট যে এত খাটার পরেও সেই ক্রেডিট আমরা পাচ্ছি না। 5টি সিটি কর্পোরেশন ইলেকশনের কথা যদি দেখি, সেখানে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের ব্যাপকভাবে আপনাদের যে সাফল্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা দেখি সেগুলো কাজ করেনি। এবং নির্বাচনে 5টি নির্বাচনে বিশেষ করে গাজীপুর যেটা বলা হয় আপনাদের ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি, সেই ঘাঁটিতেও আপনাদের শোচনীয় পরাজয় হয়েছে আপনাদের দলের প্রার্থীর। এই যে 5টি যে নির্বাচন হলো, 5টির কিন্তু ভিন্ন কারণ আছে কেন আমাদের মেয়র প্রার্থীরা জিতে আসতে পারেননি। সেই কারণ বিভিন্ন কারণ আছে, ওগুলো সব ব্যাখ্যা করা এখন সম্ভব হবে না। তবে একটা জিনিস খেয়াল করতে পারেন, কাউন্সিলর পোস্ট কিন্তু আওয়ামী লীগই বেশি পেয়েছে, এখানে কিন্তু আওয়ামী লীগ ব্যর্থ হয়নি। তারপরেও বিভিন্ন কারণ হয়েছে। আর হ্যাঁ, আমাদের বিরুদ্ধে তো অপপ্রচারটা বেশি হয়েছে, আমাদের সফলতার প্রচার আমরা কম করতে পেরেছি, আমরা করতে কিছুটা হয়তো ব্যর্থ হয়েছি। তো সেদিক দিয়ে কিন্তু এটা একটা ভালো শিক্ষাও হয়েছে আওয়ামী লীগের জন্য। আমরা দেখতে পেরেছি যে আমাদের গ্যাপ কোথায় হচ্ছে, আমাদের কাউন্সিলররা ভোট পেলেও মেয়র প্রার্থীরা ভোট পাননি। এগুলো আমরা এখন কিছুটা বুঝে উঠেছি, আর এগুলো ট্যাকল করার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি দলীয়ভাবে, যে ন্যাশনাল ইলেকশনে, জাতীয় নির্বাচনে যাতে এরকম প্রভাব না পড়ে। আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, সব দলের ক্ষেত্রেই দেখা যায় যে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বা দলের শীর্ষে যিনি থাকেন উনার কাছে সব সিদ্ধান্ত সব কিছুই একেবারে পেন্ডিং থাকে। দেখা যায় একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটি গঠনের প্রতিটি জিনিস প্রতিটি বিষয়ের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভরশীল থাকে। তৃণমূল থেকে সিদ্ধান্ত অনেক সময় আসে না, বা আসলেও সেটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিয়ে দেওয়া হয়। এই বিষয়টিকে সব দলে, আমি শুধু আওয়ামী লীগ বলছি তা না, বাংলাদেশের রাজনীতির যেন এটা ধারাই এখন হয়ে গেছে। আপনি এটাকে কিভাবে দেখেন? এই বিষয়টাকে আমি সম্পূর্ণ সঠিক বলবো না। অন্যান্য দলে কি হয় সেটা আপনারা জানেন, তবে আওয়ামী লীগের ক্ষেত্রে সম্পূর্ণ এটা সঠিক না। কারণ আপনার একটাই যদি উদাহরণ দেই, আপনার যদি দেখেন এখন যে ধরেন, এবং এটা 2008-এও হয়েছিল, যে আমাদের যেই প্রার্থী জাতীয় নির্বাচনের প্রার্থী নিয়ে, জাতীয় নির্বাচনের প্রার্থীর নাম, ক্যান্ডিডেট কারা হতে পারে সেই নাম কিন্তু তৃণমূল থেকেই এসেছিল গতবার। তার জন্যই আমরা এই বিপুল ভোটে বিজয় হয়েছি, এতগুলো সিট পেয়েছি, 240টির মতো সিট পেয়েছি 300-র মধ্যে। এখনও যদি আপনারা দেখেন, আমাদের তৃণমূল থেকে কমিটি আসছে ঢাকায়, এই গণভবনেই বৈঠক হচ্ছে, ওনাদেরকে একটি প্রশ্ন দেওয়া হচ্ছে যে আপনারা প্রশ্নের উত্তর দেন, আপনাদের কিছু মতামত চাই। আর আপনারা প্রত্যেকেই 3 প্রার্থীর নাম দেবেন। 3 প্রার্থী ওখানে তখন ওটা গোনা হয় যে কারা কারা পপুলার, কাদের নাম বেশি আসছে এইভাবে। আর কিছু কিছু ক্ষেত্রে হয়েছে যে হয়তো একটা নামই দেওয়া হয়েছে, হয়তো নিজের চাহিদা করে একজন প্রার্থী করেছেন যে ওনারই নাম আসুক, সেই ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে একটা নাম দিলে ওটা মানা হবে না, 3টা নাম দিতেই হবে। কিন্তু আমরা দেখি যে এর মধ্যেই আবার তৃণমূল পর্যায়ে, মানে আরেকটি তৃণমূল পর্যায়ের বৈঠকে বলা হয়েছে যে প্রার্থী যাকেই দেওয়া হোক না কেন নৌকা মার্কা দেখে ভোট দিবেন। দুইটার মধ্যে কি কন্ট্রাডিক্ট করেন? আপনি কি বলবেন? দুইটার মধ্যে কন্ট্রাডিক্ট করেন, কারণ প্রার্থী পাবেন যে সব থেকে পপুলার, সেটা তো বটেই। তবে আবারও বলবো, আওয়ামী লীগ তো এত বড় দল, এখানে তো ধরেন যারা প্রার্থী হতে চেয়েছেন তারা না পাওয়ার পর কিছুটা তো অসন্তুষ্ট হবে। একটা কমিটির থেকে তো শুধু 3টা নাম আসছে না, 3টা নাম দিচ্ছে প্রত্যেক কাউন্সিলর, প্রত্যেকজন 3টা নাম দিচ্ছে। এইভাবে অনেক 30টা নাম হতে পারে, 30টাও নাম হতে পারে। তো সবাইকে বলা হচ্ছে যে আপনারা অসন্তুষ্ট হবেন না, কারণ আমাদের কাজ করতে হবে দলের জন্য, কাজ করতে হবে দেশের জন্য। কারণ ভবিষ্যতে ক্ষমতায় যেতে হবে শুধু দেশের কাজ করার জন্য। আমরা যে পরিমাণ কাজ করতে পেরেছি, এই যে ধরেন আমরা আওয়ামী লীগ সরকার যখন একটি প্রজেক্ট করতে বলেন, বা যখন একটি ন্যাচারাল ডিজাস্টার হয়, তখন কিন্তু শুধু সরকার নয়, এটা সরকারের সংস্থাগুলো শুধু নয়, আমাদের যে দলের নেতাকর্মীরাও কিন্তু মাঠ পর্যায়ে নেমে যায় দলকে সহযোগিতা করতে, দেশের মানুষকে সহযোগিতা করতে। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে যে এক হলো যে দেশের মানুষকে
সাহায্য করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আর 2 নম্বর, এটা আমাদের সরকার, আমাদের দলের সরকার, তাদেরকে সহযোগিতা আমাদের করতে হবে। আমরা সরকারি পদে আছি কি না সেটা তারা তখন দেখে না। তার জন্যই কিন্তু আমরা যে এতগুলো উন্নয়ন করেছি, যেটা বাংলাদেশের ইতিহাসেও কোনো দিন হয় না। আপনারা দেখেন, এই যে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আমরা যখন ক্ষমতায় আসি, বাংলাদেশে দিনে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকতো। আজকে বাংলাদেশের লোডশেডিং প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু আমি এখানে একটু কথা বলতে চাই, এই যে সাফল্য, এই সাফল্যকে কি আপনারা খুব বড় করে তুলে ধরতে পেরেছেন? আমরা তো দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সভাই বলেন যে হ্যাঁ মানুষ ভুলে গেছে, তো মানুষ ভুলে যাওয়ার জন্য দায়ী কি দলও না? আপনি কি বলবেন? না, সেটা অবশ্যই দল কিছুটা দায়ী আমি বলবো, কারণ এখানে দলের মধ্যে একটি ধারণা ছিল, সবাই বিশ্বাস করে, সবাই ওদিক দিয়ে কিন্তু বেশিরভাগ বলবো সৎ। তারা প্রচারের উপর, মিথ্যে হোক সত্য হোক, ওদিকে অতটা নজর দেয় নাই তাদের। এবার আমাদের বিশ্বাস ছিল যে আমরা কাজ করে দেশের মানুষকে দেখিয়ে দেব যে আওয়ামী লীগ কতটি উন্নয়ন করতে পারে দেশের জন্য, তাতেই দেশের মানুষ আমাদের মূল্যায়ন করবে, ভোট দেবে। যা হোক, সমস্যা হলো যে আমাদের বিরুদ্ধে তো এক শ্রেণীর থেকে, আমাদের বিরোধী দল থেকে অপপ্রচার চলতেই থাকে। দেখা যায় যে আমরা খবরের কাগজ খুললে দেখি যে সরকার সবকিছুতে ব্যর্থ হয়েছে, সরকার কোনো ম্যানিফেস্টো একটি বাস্তবায়ন করতে পারে না। আমরা যখন দেখি হিসাব করে যে আমাদের ম্যানিফেস্টোর প্রায় 90% মতো বেশি আমরা বাস্তবায়ন করতে পেরেছি। কোন ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে? বিদ্যুৎ বলেন, আপনাদের শিক্ষা বলেন, যে পরিমাণ বই আমরা কোটি কোটি টাকার বই বিতরণ করা হচ্ছে, এটা বিশ্বের কোনো দেশ পারেনি। আজকে আমরা এই 5 বছরের মধ্যে 14,000 কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিক করে ফেলেছি সারা দেশব্যাপী। আমরা এই 4 বছরের মধ্যে, প্রথম 2 বছরের মাথায় আমরা 4,500 ইউনিয়ন তথ্য কেন্দ্র করে ফেলেছি। ডিজিটাল বাংলাদেশ, যেটা আমরা স্বপ্ন দিয়েছি, যখন আমরা শুরু করি, ডিজিটাল বলতে তো বাংলাদেশে কিছুই ছিল না। সব কিছু ওই কাগজ কলমে ছিল, সব কিছুই অ্যানালগ ছিল। আপনার একটি সরকারি ফর্ম আনতে গ্রামের মানুষের শহরে যেতে হতো, সরকারি অফিসে গিয়ে লাইনে দাঁড়ায় থাকতে হতো অনেক ঘন্টার পর ঘন্টা থেকে। তারপর তার মানে একটি ফর্ম আনতে একটা গ্রামের মানুষের 2-3 দিন সময় চলে যেত। এখন মোবাইল ফোনে পাচ্ছে, এখন সেটা তারা মোবাইল ফোনে পাচ্ছে। আর তাদের শহরেও আসতে হচ্ছে না, তারা ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে সেই ফর্মগুলো পেয়ে যাচ্ছে। আজকে যদি সৌদি আরবের থেকে একজন তার পরিবারকে টাকা পাঠায় গ্রামে, আগে আপনার 2 সপ্তাহ লাগতো, আজকে সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আজকে কেউ যদি, এই যে শ্রমিকরা মালয়েশিয়া যাচ্ছে, আগে তাদের ওই এজেন্টদের হাতে জিম্মি হয়ে যেতে হতো, তাদের লক্ষ লক্ষ টাকা, পরিবারের টাকা ঋণ নিয়ে দিতে হতো এজেন্টদের। আজকে তারা সেটা 20,000 টাকায় করতে পারছে। আর এই যে সিলেকশনটা হচ্ছে, এটা সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, এটা কারো হাত দেওয়ার কোনো উপায়ই নেই। তো সরকারের ব্যর্থতা কোথায়? কিন্তু ব্যর্থতার কথা যখন বলা হয়, তখন পদ্মা সেতুর কথা আসে, তখন হলমার্কের আসে, তখন অনেক বিষয় আসে। সবচেয়ে বড় যেটা আপনাদের সরকার কাজ শুরু করার প্রথম বছর, দ্বিতীয় বছরে যেটা আসে, 2010 সালের শেয়ার মার্কেটের কারসাজির কথা আসে। আপনি কি মনে করেন না এগুলির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে? হ্যাঁ, এখানে ধরেন আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যে প্রচারও চলেছে। যেমন এই যে আপনি হলমার্কের কথা বললেন, হলমার্ক তো আমাদের সরকারের সময় প্রতিষ্ঠিত না, এটা কিন্তু আপনার গত বিএনপি সরকারের আমলেই প্রতিষ্ঠিত একটি সংস্থা। হলমার্ক, ডেস্টিনি দুটোই কিন্তু হাওয়া ভবনেরই প্রতিষ্ঠিত সংস্থা। এই দুর্নীতি কিন্তু তখন থেকে চলে আসছে। আমাদের সরকার তো সেই দুর্নীতির মোকাবেলা করেছে। যখনই আমরা জানতে পেরেছি, আমরা তো তাদেরকে গ্রেফতার করেছি, তাদের তো ইতিমধ্যে সাজা হয়ে গেছে। আপনি বলছেন দুর্নীতি আগে থেকে চলে আসছিল, আপনাদের সময় এসে আপনারা এটা উদ্ঘাটন করেছেন। অবশ্যই দুর্নীতি তো এই আপনারা তো, এটা তো কাগজ কলমেই আছে। এই হলমার্ক, ডেস্টিনি দুটো কোম্পানি আপনার সেই 2001 পর প্রতিষ্ঠিত, এটা এখনকার না। আর এখন ইতিমধ্যে তো তাদের সাজাও হয়ে গেছে। এখন এটা তো সরকারের কর্তব্য। এখন কেউ যদি চুরি করতে চায়, সরকার তো সেটা জানতে পারে না
সে চুরি না করা পর্যন্ত সরকার তো তাকে থামাতে পারে না। তবে যখন সে চুরি করবে সরকারের দায়িত্ব কি? তাকে গ্রেফতার করে সেটার বিচার করা, আইনের আওতায় আনা। সেটা তো আমরা করেছি। আপনি আমাকে বলেন 2001 থেকে 2006 এর মধ্যে বিএনপির আমলে এরকম কোনো দুর্নীতির তদন্ত হয়েছে, গ্রেফতার হয়েছে, বিচার হয়েছে? একটিও তো হয়নি। শুধুমাত্র আওয়ামী লীগের সময়। শেয়ার মার্কেট কেলেঙ্কারির কথা কি বলবেন? এটা তো শেয়ার মার্কেট কেলেঙ্কারির কথা আমি যেটা বলবো যে সেখানে কিন্তু তদন্তে আপনার কেস করার মতন স্পষ্ট কিছু আসে না। অনেক অভিযোগ এসেছে। তার জন্য যিনি এই তদন্ত করেছেন তার জন্য তিনিও একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে পড়েছিলেন, কারণ তিনি অনেক কমেন্ট করেছেন, তবে কেস করার মতন কি স্পষ্ট কোনো বক্তব্য আনতে পারেননি, স্পষ্ট কোনো তথ্য তিনি আনতে পারেন। যেটা বলা হয় পদ্মা সেতু, এই সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল পদ্মা সেতুর বাস্তবায়ন, তো সেটা এখনো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এটা আমাদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। কিভাবে বলবেন আপনি? এটা তো একদম সম্পূর্ণ আমাদের জানা মতো আমাদেরকে অনেক জায়গা থেকে একদম তথ্য দেওয়া হয়েছে যে এটা একটা ষড়যন্ত্র। এটা আমরা শুরু থেকেই বুঝতে পেরেছি যে আপনি দর্শকদের সামনে সেই ষড়যন্ত্রের কিছু কি প্রকাশ করবেন যতটুকু বলতে পারেন? আমি এটাই বলতে পারি যে একদম অন্যান্য দেশের একদম সিনিয়র লেভেল থেকেই আমাদের কাছে খবর এসেছে যে এই ঋণটি বন্ধ করে দেওয়া হবে না। তবে আপনি যে প্রথম প্রশ্নটি করলেন সেটার আমি একটু ব্যাখ্যা দিতে চাই। সেটা হলো যে আপনি যদি পদ্মা সেতু দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যে টেন্ডার করতে যাচ্ছি, টেন্ডারের আরএফপি হয়ে গেছে। আমরা এখন বসে আছি যে কোম্পানিগুলো যারা কোয়ালিফাই করেছে অনেক আগে, ওয়ার্ল্ড ব্যাংকের অধীনেই তারা কোয়ালিফাই করেছে, তারা এখন প্রপোজাল দেবে, বিড সাবমিট করবে। এই পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি। আমরা কিন্তু এখন নিজেদের টাকায় এটা করব, আমরা আর কারোর জন্য বসে থাকবো না। আগামী 5 বছর যদি আওয়ামী লীগ সরকার আসে, 5 বছরের মধ্যে পদ্মা সেতু বাস্তবায়ন হয়ে যাবে। এখানে আমরা তদন্ত করেছি, দুদক নিজস্বভাবে তদন্ত করেছে, ওয়ার্ল্ড ব্যাংকেরও তদন্ত কমিটি এসেছিল। যাদের বিরুদ্ধে কিছুটা এক ফোঁটাও তথ্য পাওয়া গেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা এখন জেলে। বাকি যাদের নাম বারবার বলা হয়েছে এখানে কিন্তু তাদের বিরুদ্ধে এক ফোঁটা তথ্য পাওয়া যায়নি, একটা তথ্য পাওয়া যায়নি, একটা সাক্ষী পাওয়া যায়নি, একটা তথ্য পাওয়া যায়নি, একটা কাগজ পাওয়া যায়নি, কিচ্ছু পাওয়া যায়নি। যেখানে আপনার কোনো তথ্য নাই, দুর্নীতির অভিযোগ হয়েছে কিনা সেটা আমি নাই বললাম, ঠিক আছে, মেনে নিলাম। তবে দুর্নীতির অভিযোগের প্রমাণ করতে হলে আপনার তো একটি তথ্য লাগবে, যে একটা সাক্ষী লাগবে যে বলবে যে হ্যাঁ সে টাকা চেয়েছিল, একটি কাগজ লাগবে যে হ্যাঁ সে এখানে এটা চেয়েছিল, একটি প্রমাণ লাগবে যে সে কোম্পানির সাথে রেগুলার যোগাযোগে ছিল। কোনো সেরকম প্রমাণ নেই, কোনো সেরকম তথ্য নেই। আরেকটি বিষয় আপনাকে জানতে চাই, যে জিনিসটা হচ্ছে আপনার নাম এবং আমরা জানি যে তারেক রহমানের নাম একই সাথে উচ্চারিত হয়, যে সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে বাংলাদেশে আগামীতে আসছেন, এ ধরনের কথা। একই সাথে তারেক রহমান যখন তারেক রহমানের নাম আমরা গতবারই উনি রাজনীতিতে এসছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। আপনার নাম এখন, আমি কিন্তু আওয়ামী লীগের একদম সাধারণ সদস্য, আমি কিন্তু কোনো প্রাথমিক সদস্য, এবং এটা জল্পনা কল্পনা আছে আগামীতে আপনি আরো বড় দায়িত্বে আসছেন কি না। এবং আপনার দল এখন ক্ষমতায়, আমরা যতদিন পর্যন্ত তারেক রহমানের দল ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত তারেক রহমানের দুর্নীতির বিষয়ে কোনো অভিযোগ আমরা মিডিয়াতে বা পত্রপত্রিকায় উঠতে দেখিনি। একই সাথে সেই জন্যই আমার জিজ্ঞাসা যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, আজকে তারেক রহমানকে নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে, ভবিষ্যতে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে এ ধরনের কথাবার্তা হতে পারে কি না? এটা কোনো মতেই ঠিক না। আপনি ভালো করেই জানেন 2001 থেকে 2006 হাওয়া ভবনের নামটি একদম বিপুলভাবে প্রতিষ্ঠিত হয়েছিল দল ক্ষমতায় থাকতেই। জি, এটা জানা হতো যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের না, খাম্বা লিমিটেড, এটা তো মানুষের চোখেই দেখা, এটা তো কোনো অভিযোগ না। আপনার যে হাজার হাজার লক্ষ লক্ষ খাম্বা রাস্তার পাশে পড়ে আছে, এটা তো ছবিতেই, এটা তো মানুষের নিজের চোখে দেখা। আমি বলছি দল ক্ষমতা থেকে যাওয়ার পরে এগুলো মানুষের সামনে এসেছে, এর আগে আসেনি। না, সেটা ঠিক না, এগুলো আগে এসেছে। আর পরে এসেছে কখন? আওয়ামী লীগের আমলে তো আসেনি।
তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এসেছে। আর এইরকম দুর্নীতি তো একদম লুকিয়ে রাখা যায় না। দেখেন, এটা আমি তো দেশেও থাকি না, আমার তো এখানে কোনো হাওয়া ভবন নাই, আমার এখানে একটা অফিস নেই, আমার একটা সেক্রেটারি নেই। আপনি একটি ব্যবসায়ী পাবেন না বাংলাদেশে যে বলবে যে আমি তার কাছে টাকা চেয়েছি। একটি ব্যবসায়ী, একটি কোম্পানি পাবেন না যে বলতে পারবে যে আমি কোনো টেন্ডারের সাথে জড়িত। আপনারা যদি তুলনা করে দেখেন যে বিএনপির আমলের যে পরিমাণ দুর্নীতি ছিল, বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছিল। আর একটি নামই বারবার আসতো, হাওয়া ভবন। আমরা না, আওয়ামী লীগ সরকার না, মার্কিন যুক্তরাষ্ট্রের FBI এসে সাক্ষী দিয়ে গেছে। তো এখানে তো অভিযোগ শুধু না, এখানে প্রমাণ এবং সাক্ষী দিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সংস্থা। আরাফাত রহমান কোকোর টাকা পর্যন্ত পাওয়া গেছে সিঙ্গাপুরে, সেটা আমরা উদ্ধারও করে এনেছি। তো এখানে তো শুধু অভিযোগ না। আপনি একজন তথ্য প্রযুক্তিবিদ, আগামী বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি ভাবছেন, কি বাংলাদেশ আপনি সামনে দেখতে চান সেটা যদি বলেন। আমাদের যে ভিশন 2021টা আছে, 2021 সাল পর্যন্ত আমাদের একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার কাজ আমরা বাস্তবায়ন অর্ধেক করে ফেলেছি এই একটি টার্ম। আমাদের স্বপ্নটা হলো যে একটি সোনার বাংলা, একটি ডিজিটাল বাংলাদেশ, একটি উন্নত বাংলাদেশ, একটি মডার্ন বাংলাদেশ এবং একটি মাধ্যম আয়ের বাংলাদেশ। স্বপ্নটা হলো যে একটি আধুনিক একটি দেশ। আপনি ভবিষ্যতে যদি এই নির্বাচনে আওয়ামী লীগ যদি ফের ক্ষমতায় আসে, মানুষ যদি ভোট দেয়, আপনি দেখবেন যে ঢাকা শহরে এই যে কয়েকটি ফ্লাইওভার আপনারা দেখেছেন, তখন দেখবেন যে সারা ঢাকা শহরে আরও ফ্লাইওভার হয়ে গেছে। সব একটা পুরো একটি লেভেল এলিভেটেড রোডওয়ে থাকবে, যে যানজট লোকাল ট্রাফিক থাকবে নিচের রাস্তায়, একটু দূরের ট্রাফিক থাকবে উপর দিয়ে। একটি মেট্রো রেলে হবে, সেটার পরিকল্পনা শেষ হয়ে গেছে, আমরা টেন্ডার করতে প্রস্তুত, জাপান এখানে টাকা দেবে। এটার কাজ কিন্তু আওয়ামী লীগ যদি ফেরত ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। আপনার সব ক্ষেত্রে আমরা এই যে কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিকগুলি করেছি 14,000 সারা দেশব্যাপী, এখন আস্তে আস্তে আমরা সারা দেশব্যাপী হাসপাতাল বানানো শুরু করেছি। আশা আছে যে ভবিষ্যতে প্রতিটি শহরে অ্যাটলিস্ট কমপক্ষে একটি করে হাসপাতাল থাকবে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মডার্নাইজেশন আমরা শুরু করে দিয়েছি। আমরা যতই নতুন স্কুল বানাচ্ছি, সেখানে আমরা একটা কম্পিউটার ল্যাব বানাই, যাতে ওখানকার শিক্ষকরা কম্পিউটারের মাধ্যমে শিক্ষা দেয় এবং ছাত্ররা তথ্য প্রযুক্তিতে ছোটোবেলা থেকেই অভ্যস্ত হচ্ছে, শিখছে, তারা এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের সকল স্কুলে কম্পিউটার ল্যাব থাকবে। আজকে আমরা 1,000 মার্কিন ডলার বাৎসরিক আয় সাধারণ মানুষের ক্রস করেছি, যেটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে ছিল মাত্র 600 মার্কিন ডলার। মানে এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন একটি সাধারণ মানুষের অ্যাভারেজ বাংলাদেশে বাৎসরিক আয় হচ্ছে আপনার 40-50 হাজার টাকা ছিল। আজকে সেটা দাঁড়াচ্ছে 80-85 হাজার টাকা, প্রায় দ্বিগুণ হয়ে গেছে এই আওয়ামী লীগের 5 বছর। এরকম গতিতে কিন্তু এটি কোনোদিন আগে না। তবে আশা আছে যে আওয়ামী লীগ যদি ফের ক্ষমতা আসে, এটি দ্বিগুণ কেন আরও বেশি বাড়বে। আওয়ামী লীগ আগামী 5 বছর আসলে এটা 2,000 মার্কিন ডলার, মানে $1.5 লক্ষ, 1,60,70,000 টাকা ক্রস করবে। এটা আমরা অবশ্যই এটা অবশ্যই হবে। আর 2021-এর মধ্যে এটা আরো অনেক বেড়ে যাবে মানুষের আয়। তরুণ প্রজন্মের জন্য আপনাদের আগামী পরিকল্পনা কি? বিশেষ করে আপনি যেখানে একজন তথ্য প্রযুক্তিবিদ, তরুণদের নিয়ে অবশ্যই আপনার ভাবনা অন্যরকম থাকবে, যেহেতু তারা এই কাজটার মধ্যে বেশি করে ইনভলভ, সেটা নিয়ে যদি আপনি বলেন। তরুণদের জন্য আমরা যেটা করছি, যে কাজ অলরেডি শুরু হয়েছে, অনেকটা বাস্তবায়ন হয়েছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি। আমার ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে তাদের যেসব চাহিদাটা প্রথমে আসে সেগুলো আমরা পূরণ করে দিয়েছি, কিন্তু সফল হয়েছি। এই যে আমাদের যে ইউনিয়ন তথ্য কেন্দ্র,
শুধু আগে ছিল যে শহরের মানুষ শুধু ওই ইন্টারনেট কানেকশন পেত, কম্পিউটার থাকতো তাদের হাতে। আর এটা তো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তো তরুণদেরই আকর্ষণ একটু বেশি, তারাই কম্পিউটারটা ইউজ করে বেশি। তবে আমার ইচ্ছা ছিল যে এই যে একটা কথা বলা হতো যে একটা ডিজিটাল ডিভাইড হতে পারে, যে শহর এবং গ্রামের মধ্যে দরিদ্র মানুষ এটা লাভবান হবে না। আমার ইচ্ছা ছিল যে না, সেটা আমি হতে দেব না। গ্রামের যেই একটি ছেলে আছে সেও যাতে সুযোগ পায় একটি কম্পিউটার শিখতে, কম্পিউটারে কাজ করতে, কম্পিউটার ব্যবহার করতে, ফেসবুক ব্যবহার করতে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। সেক্ষেত্রে কম্পিউটারের সহজলভ্যতা তো একটা বড় বিষয়, সেটার জন্য আপনাদের পরিকল্পনা কি? এই যে আমাদের যে একটি ফাইবার অপটিক সাবমেরিন কেবল, এই প্রজেক্টটা কিন্তু শুরু করা হয়েছে আওয়ামী লীগের গত টার্মে। এটা কিন্তু আমরাই শুরু করেছি, বাস্তবায়ন হয়েছে পরে, বাট কাজ শুরু করেছিলাম আমরা। তারপর এবার এটা করেছি যে ব্যাকআপ, এটার তো একটা কেবল মাঝে মধ্যে কেটে যেত, এটার যাতে ব্যাকআপ থাকে, যে কেবলটা কাটলেও যাতে আমাদের ইন্টারনেটে কানেকশনে কোনো বাধা না হয়, তার জন্য আমরা একটি না 3টি কেবল লাইসেন্স দিয়েছি, যেগুলো প্রাইভেট সেক্টর করেছে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে, কারণ ইন্ডিয়ারও 3টি ইন্টারন্যাশনাল সাবমেরিন কেবল আছে। তাতে আমাদের সাবমেরিন কেবল কাটলেও এখন আর আমাদের ইন্টারনেট কানেকশনে কোনো সমস্যা হয় না। দেশের ভিতরে আমরা একটি কমিটি করেছিলাম যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা ফাইবার অপটিক কেবল পৌঁছে দেব। সেখানে আমরা যাচাই করে দেখলাম যে সরকারি কি ফাইবার আছে, বেসরকারি কি ফাইবার আছে, যাতে যেখানে ফাইবার আছে সেখানে তো নতুন ফাইবার বসানোর কোনো প্রয়োজন নেই। তো আমরা একটা পার্টনারশিপে যাতে প্রাইভেট সেক্টরের সাথে দ্রুত ইউনিয়ন পর্যন্ত ফাইবার পৌঁছায় দিতে পারি, সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অনেকখানি ফাইবার বসানো হয়ে গেছে। তারপর এখন আমরা 3G বাস্তবায়ন করি। প্রাইভেট কোম্পানিরাও লাইসেন্স পেয়ে গেছে, আর তারা কিন্তু এই আগামী 2 মাসের মধ্যেই এটা চালু করে দেবে, তারা একদম প্রস্তুত। তার মানে আওয়ামী লীগের এই টার্মের মধ্যে আমরা যেটা ওয়াদা করেছিলাম যে 3G এনে দেব, 3G আমরা এনে দিয়েছি। শুধু তাই নয়, আমি কিন্তু বলেছিলাম যখন আমরা টেলিটকের 3G আমি উদ্বোধন করি যে এবার 3G দিয়েছি, আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমি 4G এনে দেব। সেটার কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি, সেটার পলিসি কিন্তু আমরা এখনই করে দিয়েছি, কারণ এই যে 3G গাইডলাইনের যে পলিসি, সেখানেই কিন্তু দেওয়া আছে যে এই অপারেটররা চেলে তারা 4G করতে পারে। এটা কিন্তু এখনই আমরা অনুমতি দিয়ে দিয়েছি। তো এটা আওয়ামী লীগ যদি ফের ক্ষমতায় আসে, আগামী 5 বছরের মধ্যেই আপনি দেখবেন বাংলাদেশে 4G চলে আসবে। তো আর কি কি পরিকল্পনা আছে? এখন আমরা নজর দিচ্ছি যে কম্পিউটার যে ইন্ডাস্ট্রিটা, সেটাকে গ্রো করার জন্য। আমরা যখন শুরু করি 5 বছর আগে, আমাদের কম্পিউটার তথ্য প্রযুক্তির এক্সপোর্ট ছিল বছরে মাত্র $20-30 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন সেটা এসে দাঁড়িয়েছে প্রায় $100 মিলিয়ন। তার মানে এই 4-5 বছরেই এটা 20 থেকে 100-তে চলে গেছে। গার্মেন্টস সেক্টরের তুলনায় সেটা কিছুই না। তবে আমার আশা আছে, আমার একটা টার্গেট আছে যে বাই 2021 আমাদের আইটি সেক্টরের যে আয়, সেটা গার্মেন্টসকে ধরে ফেলবে। কারণ এটার মূল অবলম্বন হচ্ছে আমাদের এই তরুণ প্রজন্মকে ধরে। অবশ্যই, কারণ আইটি সেক্টরে আসছেনই বেশিরভাগ এই তরুণরা। জি, তো এখন কিন্তু বাংলাদেশ কিন্তু বিশ্বে আইটিতে ফ্রিল্যান্সিংয়ে ঢাকা শহর হচ্ছে নাম্বার 2 বা নাম্বার 3। মানে ঢাকা শহরে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার আছে বিশ্বের সব শহরের মধ্যেই, মানে সারা বিশ্বে ফ্রিল্যান্সারদের সংখ্যায় ঢাকা শহর হচ্ছে নাম্বার 3। তাছাড়া আরেকটি স্বপ্ন আছে যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এই যে বিদেশি কোম্পানি যারা আছেন তারা বাংলাদেশে এসে প্রতিষ্ঠিত হবে, যেটা ভারতে হয়েছে। এই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আপনার স্যামসাং প্রথম বাংলাদেশে একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার খুলেছে। তাদের ভারতে ছিল, এখন বাংলাদেশে করেছে। এবং তাদের যে সিইও, তিনি কিন্তু সব জায়গায় বলেন যে ভারতে যে তাদের সেন্টার, সেখান থেকে বাংলাদেশের সেন্টারের পারফরমেন্স ভালো। হ্যাঁ, কোরিয়ান কোম্পানি এলজি ইলেকট্রনিক্স, ওরা এখানে একটা ফ্যাক্টরি করার পরিকল্পনা করছে। ইতিমধ্যে তারাও একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার করছে। তারা প্ল্যান করেছে যে তারা এখানে তাদের ইলেকট্রনিক্স বানাবে। স্যামসাংয়েরও একই পরিকল্পনা আছে যে তারা বাংলাদেশে ইলেকট্রনিক্স বানাবে।
এরকম কিন্তু বিদেশি কোম্পানিরা এখন বাংলাদেশের দিকে নজর দিচ্ছে যে বাংলাদেশে আমরা আমাদের ফ্যাক্টরি করতে পারি। তো আশা আছে যে শুধু গার্মেন্টস না, আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। আর ওসব ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনার আয় অনেক বেশি। আইটি ইন্ডাস্ট্রিতে একটি শ্রমিকের যে বেতন গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে 10 গুণ বেশি। তাতে তো সাধারণ মানুষের আয় বাড়ছে, সাধারণ মানুষের জীবনের উন্নতি হচ্ছে। তো সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি একটি মাধ্যম আয়ের দেশ হিসাবে। আপনি বলতে যাচ্ছেন যে এখন যেটা চীনের ক্ষেত্রে দেখা যায়, যে একসময় ইউরোপে ছিল, এখন চীনের ক্ষেত্রে দেখা যায়, সেই জিনিসটাই ভবিষ্যতে আপনার বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছেন বা বাংলাদেশ গড়ে উঠবে সেভাবে? সেটা অলরেডি শুরু হয়ে গেছে, সেই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এই ডিজিটাল বাংলাদেশের জন্য, আমাদের এই সফলতার জন্য। আজকে যদি দেখেন ভবিষ্যতে এই যে এটা সম্ভব হয়েছে কারণ আমরা ইনফ্রাস্ট্রাকচারের উপর গুরুত্ব দিয়েছি। 2006 পর বিএনপি সরকার একটি বিদ্যুৎ কেন্দ্র বানাতে ব্যর্থ হওয়াতে দেশের লোডশেডিংয়ের যে পরিস্থিতি হয়ে গেছিল, যে একটি গার্মেন্টস ফ্যাক্টরি তারা দিনের 8 ঘন্টা বন্ধ রাখতে হতো তাদের, কারণ বিদ্যুৎ ছিল। আর জেনারেটর চালাতে হতো 24 ঘন্টা চালালে যে খরচ অনেক বেড়ে যেত, সম্ভব হতো না। আজকে সেই সমস্যা নেই। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটি টার্মে বিদ্যুতের সমস্যা সমাধান করে দিয়েছে, যেটা তখন 5 বছর আগে আমাদের টার্মের শুরুতে কিন্তু সবাই বলেছিল যে এটাই এখন এমন ভয়ঙ্কর সমস্যা যে কোনো সরকারের পক্ষে একটি টার্মে এটা সমাধান করা সম্ভব না। আমরা বলেছি এটা সম্ভব, আমরা করে দেখিয়ে দিয়েছি। কিন্তু একটা কথা যেটা বলা হয় যে এই বিদ্যুৎ সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার উপর চাপ বেড়েছে, আমাদের প্রচুর পরিমাণে তেল কিনতে হয়েছে কুইক রেন্টালের জন্য। ঠিক আছে, সেটা নিয়ে, সেই সমাধান নিয়েও বিতর্ক আছে। তাহলে আমি প্রশ্ন করব যে আজকে তো তাহলে আমাদের যে ফরেন রিজার্ভ এবং রেমিটেন্স সবচেয়ে বেশি, আমাদের ঐতিহাসে সবচেয়ে বেশি। এতই যদি চাপ পড়ে থাকতো তাহলে আমাদের রেমিটেন্স এবং ফরেন রিজার্ভ যেটা, এটা তো দ্বিগুণ, 3 গুণ 4 গুণ বেড়েছে। তাহলে সেটা এত বাড়লো কীভাবে? কারণ আমরা হিসাব করে দেখেছিলাম যে এতে কোনো চাপ পড়বে না, আমাদের অর্থনীতি বাড়তে থাকবে, ফরেন রিজার্ভ বাড়তে থাকবে। এখন আপনার যদি আয় বাড়ে, আপনি তো বেশি খরচ করতে পারেন, তাই না? এটা তো বললে কেমন হয় যে না, আপনার আয় বাড়লেও আপনি বেশি খরচ করলে আপনার উপর চাপ পড়বে, সেটা কেমন কথা হয়? আজকে আমাদের সরকারি বাজেট যদি দেখেন, আমাদের সরকারের আয় 2009 যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণের বেশি হয়ে গেছে সরকারের আয়। তো স্বাভাবিকভাবে সরকার তো বেশি খরচ করতে হবে, সরকার তো দ্বিগুণের বেশি খরচ করতে পারেই। আমরা অনেক বিষয়ে কথা বললাম, আপনার কাছ থেকে অনেক বিষয় জানলাম, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানলাম, আপনার স্বপ্নের কথা জানলাম। আমরা শেষ করার আগে আপনার এই স্বপ্ন সম্পর্কে যদি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার থাকে, আপনি সেটা দেশবাসীর উদ্দেশ্যে এবং তরুণদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে আপনাদের জন্য, আপনারা যা দেখছেন যে উন্নয়নের বাংলাদেশ, যেখানে আমরা এসেছি, আপনাদের আয় বেড়েছে, আপনাদের সুযোগ সুবিধা বেড়েছে, এটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার করেছে। আমাদের স্বপ্ন আছে বাংলাদেশকে মাধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা, ভিশন 2021, ডিজিটাল বাংলাদেশ। এটা কাজ অর্ধেক হয়েছে, আরও কাজ বাকি। আর সামনে নির্বাচন আছে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করব, আওয়ামী লীগকে ভোট দিন। কারণ আমরা বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব একটি আধুনিক, উন্নত মাধ্যম আয়ের দেশে